synchronous generator is a very important topic. In that sense, আমাদের যে ডে টু ডে লাইফে আমাদের যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি সেটার যে জেনারেশন হয় এই জেনারেটরের মাধ্যমে। দ্যাট মিনস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন আর কি, এটা একটা পাওয়ার প্ল্যান্টের ছবি। তো পাওয়ার প্ল্যান্টে আশা করি আপনাদের এখনো ভিজিট যদি নাও হয়ে থাকে, সামনে আস্তে আস্তে আপনারা পাওয়ার প্ল্যান্টে যাবেন এবং সেখানে দেখতে পাবেন। তো বেসিকলি একটা পাওয়ার প্ল্যান্টের মেজর অংশটাই আসলে মেকানিক্যাল, স্টিম পাওয়ার প্ল্যান্ট যেগুলো বা আদার্স। তো সেখানে জেনারেটরটা থাকে অন টপ অফ দ্যাট বিল্ডিং, এবং এটা টোটাল মেকানিক্যাল পার্টের তুলনায় সাইজটা একটু ছোটই হয়। ওকে, তো জেনারেটরের শুরুতে যেটা আমরা দেখব সেটা হলো দ্য হিস্ট্রি অফ সিনক্রোনাস জেনারেটর। তো এইটা ভালো মতো দেখার জন্য আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা পেপার শেয়ার দিব, সেটা একটু দেখতে পারেন যে ইনিশিয়ালি আমাদের সিনক্রোনাস জেনারেটর যখন প্রথম ইনভেনশন হয় তখন সেটার অবস্থা কেমন ছিল এবং এট প্রেজেন্ট ডে আমরা কি অবস্থায় সেটা পাচ্ছি। তো এই ছবিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট, ভালো ছবি হলে একটু ভালো হতো, বাট বিষয়টা বেশ মজার। ঠিক কত সাল থেকে শুরু হয়েছিল দেখেন। দ্য ফার্স্ট থ্রি ফেজ সিনক্রোনাস মেশিন বিল্ট বাই কে ছিলেন দেখেন, ইন 1887। এটা কোথায় রাখা আছে এখন? মিউনিকের একটা মিউজিয়াম। তো আমরা বলতে পারি 1887 থেকে আমাদের আসলে এই সিনক্রোনাস জেনারেটর যেটা আর কি সেটা এরকম কমার্শিয়াল ফরমেশনে রয়েছে আর কি। এরপরে আমাদের আস্তে আস্তে জেনারেটরের যে রোটর এবং স্ট্যাটর সেখানে ডিজাইনগত চেঞ্জ আসে। এই যে দেখেন, টু পোল টার্বো জেনারেটর ইন দ্য ওয়ার্ল্ড 1901, 1901 সালের তৈরি। তারপরে ফার্স্ট টার্বো রোটর ইন দ্য ওয়ার্ল্ড 100 কেভিএ 6 পোল, এটাও 1898। সো এই পেপারটি একটু আপনারা দেখেন। এই বিষয়গুলো এমন না যে এগুলা থেকে আমি পরীক্ষায় কোশ্চেন দেব, কিন্তু এগুলা পড়লে ভালো লাগে। একটা মেশিনের অরিজিনটা কি এবং এটার পেছনে দেখবেন অনেক মানুষের অবদান রয়েছে, তো সেটা একটু দেখা উচিত। আমি একটু আপনাদেরকে দেখাই। সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এই পেপারটা আমি আপনাদেরকে গুগল ক্লাসে দিয়ে দিব। এর মধ্যে দেখেন ঠিক টোটাল হিস্ট্রি যেটা সিনক্রোনাস জেনারেটরের, হ্যাঁ সেটা দেওয়া রয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, বাট পরে মজা পাবেন। দিস ইজ দ্য থিং। ওকে, আমরা আবার মেন পরে ফিরে আসি। সবাই দেখতে পাচ্ছেন? ওকে, সো যে কোনো মেশিন পড়ার আগে আমাদের জানা উচিত যে ওয়ার্ল্ডে এই মেশিনটার ম্যানুফ্যাকচারার কারা। তো গতবার আমি এটার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তো এই বছর আর সিনক্রোনাস জেনারেটরের জন্য দিব না, অন্য মেশিনের জন্য দিব আর কি। ওকে, তো যেটা ঘটেছিল, সবাই এই অ্যাসাইনমেন্টটা করার সময় যে মেশিনগুলো তারা, আমি বলেছিলাম যে ওয়ার্ল্ডের
টপ মেশিন ম্যানুফ্যাকচারার কারা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে যদি আমি বলি, তো তারা কালেক্ট করেছিল, কিন্তু যে ব্যাপারটা ছিল মেশিনের ক্যাপাসিটি যেটা রেটিং ছিল কম, অর্থাৎ ছোট সাইজের মেশিন ছিল। সো পরবর্তীতে সেটা আমি নিজেই অ্যাসাইনমেন্ট আমি নিজেই করি আর কি। তো সেটা করে এই অবস্থা দাঁড়ায়। সবাই কি এই টেবিলটা দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, তো খেয়াল করেন একদম টপে দেখেন যে কোম্পানির নাম রয়েছে। এই কোম্পানিটা আপনারা অনেক জায়গায় দেখেন, বাংলাদেশেও কিন্তু এটার অলরেডি অনেক ইকুইপমেন্ট পাওয়া যায়, এবং এই কোম্পানিটা পাওয়ার সিস্টেমের একটা জায়ান্ট কোম্পানি। ওকে, এবিবি। সো দুইটা কোম্পানি মিলে এই কোম্পানি তৈরি হয়েছে। এটার আপনার এখন ম্যাক্সিমাম শেয়ার সুইডেনের আর কি এটা। সো ইটস এ জায়ান্ট কোম্পানি। তারা পাওয়ার সিস্টেমের ধরেন নট অনলি জেনারেশন, সাবস্টেশন ইকুইপমেন্ট যেগুলো সেগুলো তারা তৈরি করে। ওকে, তো তাদেরই একটা জেনারেটর দেখেন, টারবাইন টাইপ জিটিএসটি, মানে গ্যাস টারবাইন স্টিম টারবাইন। রেটিং দেখেন 85 MVA, ভোল্টেজ লেভেল 3 থেকে 15 কেভি, ফ্রিকোয়েন্সি 50 to 60 হার্জ, স্পিড আপ টু 1800 RPM, এফিসিয়েন্সি জানা নেই, জেনারেটর মডেল সেখানে দেওয়া রয়েছে, এবং এটা রেফারেন্স কোন পেজ থেকে এটা পাবেন আপনারা গেলে। সো এই টেবিল বুঝতে আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না। বেসিক পাওয়ার রেটিং, হ্যাঁ 85 MVA, এমবিএ তো বুঝেন কি, এবং এই যে ভোল্টেজ, তাই না, তার মানে টার্মিনাল ভোল্টেজ এটার হবে 3 থেকে 15 কেভি। সো এবিবি যে জায়ান্ট কোম্পানি, আপনাদের এটা জানা থাকা উচিত। 2 নম্বরে দেখেন কি রয়েছে, সিমেন্স। এখানে কিন্তু কোম্পানি ওয়াইজ লিস্ট করা হয় নাই, এখানে যে মেশিন যখন যেটা পাওয়া গেছে সেটা দেওয়া হয়েছে আর কি। এরপরে দেখেন সিমেন্স। ওকে, সিমেন্সেরও দেখেন দুইটা মডেল রয়েছে আর কি। এরপরে রয়েছে জিই, জেনারেল ইলেকট্রিক। ওকে, এটাও একটা জায়ান্ট কোম্পানি। সো তারা দেখেন তাদের রেটিংটা দেখেন 590 MVA জেনারেটর, তার মানে বুঝতেই পারেন যেগুলো বিশাল সাইজের হয় আর কি। ওকে, তো সেটার বর্ণনা এখানে লেখা রয়েছে, আপনারা একটু দেখেন। So, এখন আপনাদের জন্য একটা কোশ্চেন, অপশনাল কোশ্চেন। এই টেবিলে খেয়াল করে দেখেন, পাওয়ার রেটিং যাই হোক না কেন, ভোল্টেজ লেভেল কিন্তু খুব বেশি না, তাই না? দেখেন ম্যাক্স কত দেখা যাচ্ছে, 26 কেভি। ওকে, তো এখন আপনাদের কেউ কি বলতে পারবেন যে এই ভোল্টেজ লেভেলটা কেন বেশি করা হয় নাই? বুঝেন নাই? আমি বললাম যে জেনারেটরের রেটিং দেখেন, হ্যাঁ রেটিংটা আপনার অনেক বেশি তো আছে, তাই না? ধরেন 370 MVA আছে, 590 আছে, আবার ছোট আছে 85 MVA, কিন্তু দেখেন টার্মিনাল ভোল্টেজ ম্যাক্সিমাম কত আছে দেখেন 25 কিলো ভোল্ট, তাই না? তো সেখানে আপনারা কি জানেন যে আমাদের ট্রান্সমিশন লেভেলের ভোল্টেজ কত? স্যার 11 কিলোভোল্ট, 33 না, দ্যাট ইজ নট ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ। কয় মেগাভোল্ট জানো ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ? ইন অ্যান ইঞ্জিনিয়ারিং জানার কোনো জায়গা নাই, ইদার ইউ নো অর ইউ ডোন্ট নো। ওকে, সো আমি আপনাদেরকে বলে দেই, বাংলাদেশে ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ হলো আমাদের যে রেড লাইন যেগুলো রয়েছে সেগুলো 132 কিলো ভোল্ট। ওকে, আর যেগুলো গ্রিন লাইন, মানে এটা আমি ম্যাপে দেখে বলতেছি আর কি, সেগুলো হলো, এবং আপকামিং যত লাইন আসবে ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ 230 কিলো ভোল্ট। ক্যান ইউ ইমাজিন 230 কিলো ভোল্ট? এবং মজার বিষয় হলো এটাই কিন্তু ওয়ার্ল্ডে টপ না। ওকে, ওয়ার্ল্ডে আরো 500 600 700 কিলো ভোল্টও আছে আর কি। হ্যাঁ, তো এখন দেখেন আমার প্রশ্নটা খুব সিম্পল। যেহেতু ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ ধরেন আমরা ছোটটাই ধরি 132 কিলো ভোল্ট, তাইলে
আমরা জেনারেটরে যত বেশি জেনারেট করতাম ভোল্টেজ ততই ভালো হতো না, মাঝখানে তাহলে ট্রান্সফরমারের কষ্ট কম হতো, ঠিক না? কিন্তু আমরা কেন এটা করতে পারি না? দ্যাটস এ প্রবলেম। এটাই ছিল আমার কোশ্চেন। এটার জন্য আপনাদের পড়াশোনার দরকার নাই, জাস্ট ইউজ ইউর কমন সাম গেসিং। কি হয় দেখেন তো। স্যার এফিসিয়েন্সিতে প্রবলেম করে? না, নাথিং টু ডু উইথ এফিসিয়েন্সি। স্যার নিজের জন্যই পাওয়ার লস কোনো? নপ। জটিল ভাবে চিন্তা, ইজি ভাবে চিন্তা করেন। সে এতটুকুই দরকার স্যার? এতটুকু কেন দরকার হবে? আমি যদি আরো বেশি করতাম আমার লাভ হতো না? আচ্ছা, খুব সহজ জিনিস আমি আপনাদেরকে বলে দেই। হ্যাঁ, এগুলো কোনো স্যার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে এজন্য, মানে ফ্রিকোয়েন্সি বাড়তেছে না এজন্য? না না, নাথিং টু ডু উইথ ফ্রিকোয়েন্সি। আপনি মেশিনকে যে স্পিডে ঘুরাবেন, এটা মেশিন পরে হলে দেখবেন, যে স্পিডে ঘুরবে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি হবে। আচ্ছা, আমি বলে দেই, এটা কোনো মানে জটিল কিছু না। সেটা হলো হায়ার ভোল্টেজ যদি আপনি জেনারেট করতে চান, 1 মিনিট। হ্যাঁ, ঠান্ডা করতে হবে এই জন্য? না না না, ঠান্ডার ব্যবস্থা তো আলাদা আছে। আচ্ছা, হাই ভোল্টেজ যদি আপনি জেনারেট করতে চান, ওকে, আপনারা যখন মেশিনের কনস্ট্রাকশন দেখবেন, স্ট্যাটর কয়েল দিয়ে কি হবে, যদি কারেন্ট ফ্লো করে এবং আমরা যদি কয়েলটা যে তৈরি করি এটা কিন্তু ইনসুলেটেড, তাই না? তো হাই ভোল্টেজ যদি জেনারেশন করতে চান তাহলে ইউনিট হাই অ্যামাউন্ট অফ ইনসুলেশন, তাই না? তো ইনসুলেশন যদি বাড়ে তাহলে কি হবে, মেশিনের সাইজটা হয়ে যাবে হিউজ। ওকে, সো হুইচ ইজ মেকানিক্যালি নট পসিবল। সো আপনি চাইলেই হাই ভোল্টেজ জেনারেট করতে পারেন না। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ দ্য আমাদের ডিজাইন লিমিট বলেন বা যাই বলেন। Okay, so that's why we cannot generate high voltage. Okay, we need higher insulation. Otherwise, কি হবে? আপনি যদি হাই ভোল্টেজে লো ইনসুলেশন দেন, ইনসুলেশন ব্রেকডাউন হবে, ইভেন্চুয়ালি ইট উইল ড্যামেজ দ্য মেশিন। ওকে, দ্যাট ইজ দ্য রিজন। স্যার এর জন্য কি মানে হাই ভোল্ট মানে হাইয়ার কারেন্ট উৎপন্ন করা হয়, মানে অনেক বেশি কারেন্টের পাওয়ার উৎপন্ন করা হয় না? দেখেন, বেশি কারেন্ট তো এটা তো আপনার রেটিং এর উপরে, এমভিএ রেটিং তো দেখতেছেন, তাই না? সো এমভিএ রেটিং যত বাড়াবেন কারেন্ট রেটিং তত বাড়বে। বাট ইনসুলেশনটা বেসিক্যালি ভোল্টেজের সঙ্গে রিলেটেড আর কি। হাই ভোল্টেজ হাই ইনসুলেশন, খালি এটুকু মাথায় রাখেন, তাই হবে। এটা আমরা দেখবো আস্তে আস্তে। এই টেবিলটা সবাই বুঝেছেন আশা করি। ওকে, এইটাই আর কি, মানে খুব সিম্পল টেবিল। আরো আরো অনেক কোম্পানি আছে এবং বেসিক্যালি আপনারা যদি খুঁজেন আমাদের এই রিজিয়নে চাইনিজ অনেক কোম্পানি আছে। একজন হাত তুলেছেন, কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 1 মিনিট। স্যার হ্যাঁ, যে কোশ্চেন করতেছিলেন বলেন। স্যার এখানে জেনারেটর মডেলের একদম নিচে স্যার ওই যে হাইড্রোজেন কুলড জেনারেটর, স্যার এয়ার কুলড বা হচ্ছে ওয়াটার কুলড তো জানি, কিন্তু এটা কি? এটা তো খুব সহজ জিনিস, কুলিং ম্যাটেরিয়াল, হাইড্রোজেন দিয়ে কুলিং করা হয়। ইনপুট দিতে হবে হাইড্রোজেনটা আমাকে? স্যার এটা লিকুইড হাইড্রোজেন না? হ্যাঁ, ধরে নেন লিকুইড হাইড্রোজেন অথবা নর্মাল হাইড্রোজেন, সমস্যা তো নেই, আমাদের ফোকাস তো ওইটা না। Okay? তাহলে স্যার আমাকে হচ্ছে হাইড্রোজেনটা ইনপুট দিতে হচ্ছে নিচে বাইরে থেকে, তাই না? বাইরে থেকেও দিতে পারেন আপনি, মানে কন্টিনিউয়াস যে আপনি সাপ্লাই রাখতে হবে তা তো না। আপনারা কখনো ইয়ে দেখেছেন, গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন? না স্যার। আচ্ছা, যদি কখনো দেখেন, আমি জানি না বাংলাদেশে আছে কিনা, আহ, আমি দেখেছিলাম স্পেনে। তো সেখানে আপনার একটা ওই যে এয়ারটাইট
ভেসেলের মধ্যে পুরো বিষয়টাই থাকে আর কি, মানে ধরেন ট্রান্সফরমার্স এন্ড আদার্স ইকুইপমেন্ট, তো সেটাকে এয়ার টাইটের মধ্যে SF6 গ্যাস দেওয়া থাকে আর কি। ওকে, সো হাইড্রোজেন কুল হলেই যে আপনার এটা ধারণা করার কোনো কারণ নাই যে বাইরে থেকে আপনি কন্টিনিউয়াস এই হাইড্রোজেন দিতেই থাকবেন। ওকে, সো সেই মেকানিজমটা দেখতে হবে, এর ডিজাইনের উপরে ডিপেন্ড করে কিভাবে সেটা কুলিং করা হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন রয়েছে এই টেবিলের উপরে? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। এখন দেখেন জেনারেটরের কিছু রেটিং। এটা জিই জেনারেটরস এর প্রোডাক্ট পোর্টফোলিও, অর্থাৎ ওদের ওয়েবসাইটে গেলে এরকম দেখতে পাবেন যে এয়ার কুলড রেটিংটা কতর মধ্যে কত হয়, হাইড্রোজেন কুলড হলে কেমন হয়, ওয়াটার কুলড হলে কেমন হয়। ঠিক আছে, তো এটা জাস্ট ওদের মানে কোম্পানির পোর্টফোলিও আর কি, ওরা এগুলি তৈরি করে। অন্য কোম্পানির আরো ভালো থাকতে পারে। এবং আরেকটা জিনিস উল্লেখ খেয়াল করে দেখেন, তারা 2 ফ্রিকোয়েন্সির মেশিনই তৈরি করে। ওকে, 60 হার্টজ এবং 50 হার্টজ। এই লিংকে গেলে দেখতে পাবেন, এটা হলো ওয়েব লিংক। তো সাধারণত আমাদের ওয়ার্ল্ডে পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কিন্তু 2টা। আমাদের এই রিজিয়নে আমরা কোনটা ব্যবহার করি? 50 হার্টজ। হ্যাঁ, আবার কোন দেশ আছে যেখানে 50 60 দুইটাই আছে। ওকে, এবং 2টা গ্রিড হবে, 1 ফ্রিকোয়েন্সি 1 সিনক্রোনাস গ্রিড। একই গ্রিডে 2 ফ্রিকোয়েন্সি হয় না। ওকে, এটা আপনাদের যখন পাওয়ার সিস্টেম পড়বেন তখন আরো ভালো বুঝবেন। 1 ফ্রিকোয়েন্সি 1 সিনক্রোনাস গ্রিড। সো ইউএসএ তে আবার যেমন দেখেন ওরা 60 হার্টজ এবং 110 ভোল্ট ইউজ করে। ওকে, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে আবার ভোল্টেজ কমে। ওকে, আমাদের ক্ষেত্রে 50 হার্টজ আবার 220 ভোল্টেজ। সো এটা দুইটাই স্ট্যান্ডার্ড আমাদের ওয়ার্ল্ডে রয়েছে এবং দুইটাই চলে আর কি। দ্যাটস ওয়াই কোম্পানিগুলো 2টা ফ্রিকোয়েন্সিরই জেনারেটর তৈরি করে। এরপরে দেখেন আমরা অল্টারনেটরের একটু বেসিক জিনিসটা দেখি, হুইচ ইজ অল্টারনেটর আসলে কি। ওকে, সো দেখেন অল্টারনেটর ইজ এ রোটারি মেশিন, এবং যে কোনো রোটারি মেশিনের বেসিক প্রিন্সিপাল সেম, হুইচ ইজ ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে সেখানে। ওকে, এবং কয়েল, যে কোনো একটা কয়েল সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে কন্টিনিউয়াসলি কাট করতে থাকবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তৈরি হবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেয়ার উইল বি অ্যান ইনডিউসড ইএমএফ। ইটস ভেরি সিম্পল, এটা সকল মেশিনের ক্ষেত্রেই প্রযোজ্য, ওয়েদার ইট ইজ সিনক্রোনাস মেশিন অর ডিসি মেশিন। ওকে, তো কনস্ট্রাকশন আমরা আরো ভালো করে দেখবো। এটা সিম্পল টু-পোল মেশিন। ওকে, তো সেটা আমরা একটু দেখি। রোটর পোল দেখে চেনা খুব সহজ। ওকে, বেসিক ম্যাগনেটিক, এই যে পোল বলতে আমরা কি বুঝি, এটার ধারণা আশা করি আপনাদের রয়েছে, বিকজ 1-1-এ আপনাদের পড়ে আসার কথা, পরবর্তীতে 2-1-এও আপনারা মেশিন পড়েছেন, সো ইউ নো বেটার দেন মি। যদি একটা কয়েল আমি ধরি, ওকে, সেই কয়েলে যদি ইলেকট্রিসিটি ফ্লো করা হয় তাহলে একদিক দিয়ে ফ্লাক্স বের হবে আর একদিক দিয়ে এসে কমপ্লিট পাথ হয়ে সেই ফ্লাক্সটা আবার ইন করবে, তাই না? সো যেদিক দিয়ে বের হয় সেটাকে আমরা বলবো কি নর্থ পোল, আর যেদিকে ঢুকে সেটা হলো সাউথ পোল। কারেন্ট যদি এসি হয় তাহলে কন্টিনিউয়াস এই ডিরেকশন চেঞ্জ হবে এবং ফ্লাক্সের ডিরেকশনও চেঞ্জ হবে। ডিসি হলে পারে কন্টিনিউয়াসলি একই দিক থেকে ফ্লাক্স হবে এবং সেখানে কি হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি না থাকে তাহলে তো ইএমএফ হওয়ার কোনো কারণ নাই। দ্যাটস ওয়াই আমাদের 2-1-এ আপনারা পড়েছিলেন ট্রান্সফরমার যেটা, সেখানে ডিসিতে কাজ করে না, বিকজ দেয়ার উইল বি নো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আচ্ছা, এখন দেখেন অল্টারনেটরের কনস্ট্রাকশনটা দেখেন। ডিসি মেশিনের সঙ্গে অল্টারনেটরের কনস্ট্রাকশনে মেইন যে তফাৎ সেটা হলো, যে কোনো রোটারি মেশিনের 2টা অংশ থাকে, একটাকে আমরা বলি আর্মেচার আর একটা হলো ফিল্ড। ওকে, ফিল্ড মানে হলো যে ফ্লাক্স প্রডিউস করে। ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করবে যে, তাকে আমরা বলি ফিল্ড।
field pole, whatever you say, and another is armature, যে সেই তারের কুণ্ডলী যেটা অর্থাৎ কয়েল, যেটা সেই ফ্লাক্সকে কাট করবে এবং ইএমএফ ইনডিউসড হবে। তো সিনক্রোনাস জেনারেটর অর এসি জেনারেটর অর অল্টারনেটর, সেখানে যেটা ঘটে, আর্মেচার কয়েল যেটা সেটা স্ট্যাটরে বসানো হয় এবং ফিল্ড কয়েল যেটা সেটা রোটরে বসানো হয়। এরপরে আমরা রোটরে ডিসি সাপ্লাই দেই, রোটরটা কি করে, একটা কনস্ট্যান্ট ফ্লাক্স প্রডিউস করে, সেই রোটর আবার কি করে, রোটেট করে, যেহেতু সে রোটর। এবং এই যে স্ট্যাটরে যে আর্মেচার কয়েল রয়েছে, সে কি করে, এই ফ্লাক্সকে কাট করে, যেহেতু রোটরটা ঘুরতেছে। ওকে, অ্যাজ এ রেজাল্ট স্ট্যাটরে যে কয়েল থাকবে সেখানে আমার ইএমএফ ইনডিউস হবে। বোঝা গেছে? ইটস ভেরি সিম্পল। এটা সামনে আমরা আরো দেখবো, সো চিন্তার কিছু নেই। এবং দেখেন মজার বিষয় হলো, যেহেতু আমাদের এই ইলেকট্রিক্যাল যে সিস্টেম সেটা কিন্তু 3 ফেজ। ওকে, 3 ফেজ সিস্টেম হওয়ার কারণে আমরা অল্টারনেটরে স্ট্যাটরে একটা কয়েল বসাবো না। ওকে, দেখেন একটার বদলে কয়টা কয়েল প্লেস করব, 1 2 3। ওকে, এটা সিম্পলি বোঝার জন্য। অর্থাৎ আমরা যখন কনস্ট্রাকশন দেখবো তখন আমরা দেখবো রোটরের গঠন কি, স্ট্যাটরের গঠন কি। ওকে, বাট দিস ইজ দ্য বেসিক। এই স্ট্যাটরে অর্থাৎ আর্মেচারে যতগুলো কয়েলই থাক না কেন, আলটিমেটলি সেটার কানেকশন এমন হবে যেন ইভেনচুয়ালি 3টা মেইন কয়েল প্রডিউস হবে। একটাকে আমরা বলবো এ ফেজ, বি ফেজ, সি ফেজ। 3টা আইডেন্টিক্যাল কয়েল, 3টা ইকুয়াল মেকানিক্যালি স্পেসড। ওকে, এবং সব প্রপার্টি 3টারই সেম, অর্থাৎ 3টা আলাদা আলাদা এসি সোর্স জেনারেট হবে এই অল্টারনেটর থেকে। একটা ফিল্ড কয়েল কিন্তু একটাই, ঠিক আছে? ফিল্টার মুভ করবে এবং 3টা আইডেন্টিক্যাল এসি সোর্স জেনারেট হবে। দ্যাটস ওয়াই এই যে 3টা সাইনোসয়েডাল ওয়েভ। ওকে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে সাইনোসয়েডাল ওয়েভ কেন হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে সামনে দেখবো, বাট রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কিভাবে হয় সেটা ইজিলি দেখতে পান। দেখেন, ধরেন এই ছবিটা একটু দেখেন, 3টা কয়েল 3 জায়গায় স্থির রয়েছে, তাই না? এবং এই রোটরটা যেখানে ফিল্ড কয়েল আপনি দিয়ে রেখেছেন, এটা যদি রোটেট করে তাহলে কি হবে দেখেন, ফ্লাক্স ম্যাক্সিমামটা ধরেন মাঝ বরাবর এটা ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমামটা একবার দেখেন এ কে কাট করবে ম্যাক্সিমাম, একবার বি কে, একবার সি কে, এভাবে পর্যায়ক্রমে কাট করতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট এই স্ট্যাটিক মানে বললে ভুল হবে, এই স্ট্যাটরের যে কয়েল গুলো রয়েছে, এই কয়েলের জায়গা থেকে, কয়েলের জায়গায় যে আপনি দাঁড়ায় থাকতেন তাহলে কি দেখতেন, নির্দিষ্ট সময় পর পর আপনি একটা ফ্লাক্সের টাচ পাচ্ছেন, তাই না? which means there will be a rate of change of flux. As a result এখানে কি হবে, এই কয়েলে ইএমএফ ইনডিউসড হবে। So this is the basic principle, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এরপরে আমরা কনস্ট্রাকশন দেখব, তার আগে আমাদের দুটো ভিডিও লিংক রয়েছে। ওকে, এই দুটো ভিডিও আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিব। এই দুটো একটু আপনারা দেখবেন। ওকে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অল্টারনেটর কিভাবে কাজ করে। বুঝতে পেরেছেন? সো কনস্ট্রাকশন তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করি। আজকে আপনাদের হোমওয়ার্ক দিলাম, এই ভিডিও দুটো দেখে আসবেন। ওকে, তাহলে এটার উপরে আমি নেক্সট ক্লাসে প্রথম একটি কোশ্চেন জিজ্ঞেস করব, তারপরে আমরা কনস্ট্রাকশনে যাব। সো আজকে এইটুকুই থাকুক, ইনিশিয়াল যেহেতু আর কি প্রথম দিন, কিছু জিনিস আপনাদেরকে বাসায় এখন একটু দেখতে হবে, তাহলে নেক্সট দিন আমি আরো পুরোপুরি শুরু করতে পারবো। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে স্যার, হুম। একদম প্রথমে যে চারটা ছিল না স্যার, সিমেন্স বা হচ্ছে আপনার ওই যে জেনারেল ইলেকট্রিক চারটা ছিল আপনার, স্যার ওখানে হচ্ছে নিচের দিকে ওই জি স্যার এই যেখানে জেনারেটর মডেল নিচের দিকে স্যার মানে মেনশন করা আছে কোনটা এয়ার কুল বা কোনটা হাইড্রোজেন কুল, কিন্তু স্যার উপরে গুলো তো মেনশন করা নেই, এগুলো কি তাহলে ঠান্ডা করতে হয় না এরকম কিছু, অন্য কিছু? না না না, এই
টেবিলটা আমি নিজে তৈরি করেছি, হ্যাঁ। তো যে ইনফরমেশন আমি পেয়েছি ওয়েবসাইট থেকে যেটা দিয়েছে, হ্যাঁ, তো এরা করেছে কি সব ওয়েব পেজে সব ইনফরমেশন দেয় নাই। তো যেটা দেয় নাই সেটা তো আমি বানায় লিখতে পারি না, ওকে। আর কুলিং এর কথা যদি বলেন, এই যে হাইড্রোজেন কুল বলেন বা এয়ার কুল, এইগুলা কিন্তু রেটিং এর উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। তো খেয়াল করে দেখেন এটা মাত্র 85 MVA। সো এটার অ্যাকচুয়ালি নর্মাল কুলিং যেটা, ওকে, নর্মাল একটা ফ্যান ঘুরলে হতে পারে বা বডিতে যে কুলিং এর সিস্টেম থাকে সেটা দিয়ে হয়ে যেতে পারে। অ্যাডিশনাল 85 MVA এর জন্য হাইড্রোজেন কুলিং এর কোনো প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই ওরা এটা দেয় নাই, ওকে। সো আমি এই যে ওয়েবসাইট থেকে যেসব তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমি এই টেবিলটা তৈরি করেছি। তো সেখানে ছিল না, এই কারণে আমি আর দিই নাই। আর কোনো কোশ্চেন? স্যার এই যে মানে পাওয়ার যে রেট মানে জেনারেট করতেছে 590 মেগাভোল্ট মানে মেগাভোল্ট অ্যাম্পিয়ার, মানে এগুলা তো মানে ভোল্টেজ তো মানে ইসের ভোল্টেজ তো অনেক কম হ্যাঁ, রেটিং। ভোল্টেজ কম, হ্যাঁ, সমস্যা কি? যখন ট্রান্সমিট করে পাওয়ার ট্রান্সমিশনের সময় তো মানে অনেক হাই লেভেলের কারেন্ট থাকে না এর সাথে? হ্যাঁ, তাতেও সমস্যা কি? না এতে স্যার লস বেশি হয় না? আমরা তো জানি যে ট্রান্সফরমার দিয়ে মানে ভোল্টেজ বাড়ায় দেয় কারেন্ট কমায় দেয় এমন একটা। হ্যাঁ, তো ট্রান্সমিট কি আপনার ধারণা এই অল্টারনেটর সরাসরি কি ট্রান্সমিট করবে? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে মানে আপনি পাওয়ার লাইনে তো মানে আপনি যত জানি যে কয়েক মানে 100 বা 200 কিলোভোল্টের মতো লাইন থাকে, তো হ্যাঁ, বাকি যে কারেন্ট গুলা হিউজ অ্যামাউন্টের কারেন্ট থাকে, বাকি যে এর থেকে প্রায় 1000 গুণের উপরে বেশি কারেন্ট থাকে, মানে 1000 এম্পিয়ারের বেশি। হ্যাঁ, মানে আপনার কোশ্চেনটাকে একটু বুঝায় বলবেন? মানে স্যার এটা এত হিউজ অ্যামাউন্টের পাওয়ার মানে ট্রান্সমিট কিভাবে করে? সেটাই তো কাজ, সেটাই তো বলতেছি। দেখেন এই অল্টারনেটর বা এটা যে কোনো জেনারেটিং স্টেশনে যদি আপনি যান, অল্টারনেটর দেখেন অনলি 18 কিলোভোল্ট জেনারেট করে, তাই না? এটার সঙ্গেই কানেক্টেড থাকবে ট্রান্সফরমার। যে কোনো জেনারেটিং স্টেশন শুধু জেনারেটর থাকে না, সেখানে একটা ট্রান্সফরমারও থাকে। সেই ট্রান্সফরমার সেটাকে কি করবে, ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ যেটা, হ্যাঁ, ধরেন 132 অথবা 230 কিলোভোল্ট, সেটা স্টেপ আপ করবে। যখনই ভোল্টেজ স্টেপ আপ হবে, সেম পাওয়ার রেটিং এর জন্য কি হবে দেখেন, কারেন্টের পরিমাণ কমে যাবে, তাহলে আপনার লাইন লসও কমে যাবে। সো মানে সমস্যাটা কোথায় আমি বুঝলাম না আসলে আপনার কোশ্চেনের। না স্যার, আমি বলতে চাচ্ছি যে মানে এটা তো মানে কয়েক হাজার অ্যাম্পিয়ারের মতো কারেন্ট থাকে, এটা কি মানে পুরোটা পাস হবে একসাথে? হ্যাঁ, পাস হবে, সমস্যা কি? না এইটাই মানে। সমস্যা নাই, 1000 অ্যাম্পিয়ার হলেও দেখেন লাইন লস আমরা কি করি, ভোল্টেজ বাড়াই দিই। এখন দেখেন ওয়ার্ল্ডে কয়েকশো কিলো ভোল্ট রেটিং এর ট্রান্সমিশন লাইন রয়েছে, ওকে। তারপরেও তার দিয়ে যদি কারেন্ট যায়, দেয়ার উইল বি এ লস। হ্যাঁ, আমরা লসটাকে মিনিমাইজ করি, কিন্তু লসটাকে আমরা জিরো করতে পারি না। সো কিছু লস তারে হবেই, সেটা আপনি যে কন্ডাক্টরই ব্যবহার করেন না কেন, ওকে। সো ওইটা নিয়ে এত চিন্তার কিছু নাই। আওয়ার অবজেক্টিভ ইজ ডিজাইন অবজেক্টিভ, কতটা মিনিমাইজ করতে পারলাম সেটাই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? স্যার অনেকে ক্লাস 1 এর পরিবর্তে স্যার ক্লাস 2 দিয়েছে, ওই ডক ফাইল সমস্যা হবে? তা তো সমস্যা হবেই, ঠিক আছে। নেক্সট দিন থেকে আর ঠিক মতো দিয়ে আর কি। আজকে কি ক্লাস 1 না, আজকে ক্লাস 2 নাকি? আপনি মনে হয় আমাকে 1 জিজ্ঞেস করছিলেন, আমি 1 স্যার বলছি, আমি তাই না? জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে ক্লাস 2, ঠিক আছে। তো যারা 2 দিয়েছেন তারাই রাইট। সো 1 আর 2 নেক্সট দিন থেকে ঠিক মতো দিয়ে স্যার তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি। দেন, 2 দিয়ে দেন। যারা এখনো দেন নাই 2 দিয়ে দেন। স্যার 1 দিয়ে দিস। আর সমস্যা নাই, দিছেন দেন। সামনের দিন থেকে ঠিক দিয়ে, না সামনের দিন সবাই 3 দিন, ঠিক আছে। সামনের দিন আর এই ভুল করেন না। আমি দেখেন আপনাদেরকে জুম লিংক যেটা দেই না, উপরে ক্লাস নাম্বার লেখা থাকে 1 2 3। হ্যাঁ, আজকে দেখেন ক্লাস 2 লেখা ছিল যখন আপনারা জুমে ঢুকেছেন গুগল ক্লাস থেকে, তো সেই নাম্বারটা দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? একটু পড়াশোনা শুরু করেন, তাহলে দেখবেন এটা মজা পাবেন। এরপরে
আজকে খুব সামান্য পড়া দিলাম আর কি, সামান্য একটু। নেক্সট দিন থেকে আমরা এটাকে স্পিড আপ করব। আর কার কোনো কোশ্চেন রয়েছে? ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের